তুমি কি চাও তোমার লেখা বা বলার মধ্যে ক্ল্যারিটি থাকুক, একটা রিডিং থাকুক? তাহলে অবশ্যই তুমি প্যারালেলিজমের ব্যবহার শিখে রাখো। কারণ প্যারালেলিজম লেখার মধ্যে একটা ক্ল্যারিটি এনে দেয়, কথা বলা বা লেখার মধ্যে একটা ছন্দ এনে দেয়। এমনকি এই প্যারালেল স্ট্রাকচার তথ্য বা ধারণাকে জোর দিতে খুব কাজে লাগে। একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার দ্বারা গঠিত দুই বা তার বেশি ফ্রেজ বা ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হলে ইংরেজিতে তাকে প্যারালেলিজম বলে। এই প্যারালেলিজম তিন প্রকারের হয়: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন আমরা উদাহরণের সাহায্যে এই তিন প্রকার প্যারালেলিজমকে সহজে বোঝার চেষ্টা করব, যাতে করে প্যারালেলিজম সম্পর্কে আমাদের সঠিক বা পরিষ্কার ধারণা তৈরি হয়। দেখো, প্রথমে আসি সিম্পল প্যারালেলিজম। সিম্পল প্যারালেলিজম কেমন? এখানে একটা সেন্টেন্স দিয়েছি: আই লাভ রিডিং বুকস, রাইটিং স্টোরিজ অ্যান্ড এডিটিং আর্টিকেলস। দেখো, এখানে আই লাভ এরপর রিডিং বুকস, রাইটিং স্টোরিজ আর এডিটিং আর্টিকেলস। আমরা দেখছি এখানে সাবজেক্ট এবং ভার্ব এই একটা নির্দিষ্ট কাঠামোয় যুক্ত হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। আই লাভ রিডিং বুকস, আই লাভ রাইটিং স্টোরিজ, আই লাভ এডিটিং আর্টিকেলস, তাই তো? এবং সাবজেক্ট ভার্ব একটা নির্দিষ্ট কাঠামো যোগ হয়েছে এবং একই। আর অবজেক্টটা কি আছে দেখো না, সবসময় এই অবজেক্টে আমরা দেখছি এই যে ভার্বাল অংশটা আছে তারপরে একটা করে নাউন বসেছে। এখানেও তাই ভার্বালের পর নাউন, এখানেও তাই ভার্বালের পর নাউন বসেছে। ওকে, তাহলে আমরা দেখলাম একটা প্যারালাল স্ট্রাকচার আছে, তাই না? এই গেল সিম্পল প্যারালেলিজম। ওকে, এবারে দেখো কম্পাউন্ড প্যারালেলিজম। আই লাভ রিডিং বুকস অ্যান্ড মাই সিস্টার লাভস রাইটিং স্টোরিজ। এখানে তো একটা দুটো ক্লজ প্যারালাল স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে। আই লাভ রিডিং বুকস, মাই সিস্টার লাভস রাইটিং স্টোরিজ, দুটো প্যারালাল স্ট্রাকচারে দুটো ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, তাই তো? ওকে, এবং এখানে দেখো, এখানেও আমরা দেখছি ওয়ার্ডের অর্ডারটা কি আছে। দেখো, ওয়ার্ড অর্ডার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এগেন এখানেও তাই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো? আরেকটা জিনিস লক্ষ্য করো, টেন্স। এখানে যে টেন্স ব্যবহার হয়েছে ভার্বে, এখানেও সেই একই টেন্স ব্যবহার হয়েছে। ওকে, তাহলে এটা হলো কম্পাউন্ড প্যারালেলিজম। একদম প্যারালেলিজম মানে সেখানে টেন্স, ভার্বের টেন্স একই হতে হবে, সেটা সিম্পল হোক, কম্পাউন্ড হোক, কমপ্লেক্স হোক, এবং ওয়ার্ডের অর্ডারটাও একই হতে হবে। এই যে বললাম, এখানে দেখো সাবজেক্ট ভার্বের পর আমরা কি দেখলাম? এখানে ভার্বাল এবং একটা করে নাউন, ভার্বাল নাউন, ভার্বাল নাউন, তাই তো? ওকে, রিডিং বুকস এটা নাউন, রাইটিং স্টোরিজ নাউন, এডিটিং আর্টিকেলস এও নাউন। তাহলে একদম প্যারালাল স্ট্রাকচার। এখানেও তাই দেখলাম যে দুটো ক্লজ একটা প্যারালাল স্ট্রাকচার এসেছে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখলাম যে টেন্স, ভার্বের টেন্স একই আছে, প্রত্যেক স্ট্রাকচারে ভার্বের টেন্সও একই আছে, তাই তো? ওয়ার্ড অর্ডারটাও একই আছে। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে, ওই ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, এরপর আসি কমপ্লেক্স প্যারালেলিজম। দেখি এখানেও ওই একই ধারণাটা পাচ্ছি কিনা। আই লাভ রিডিং বুকস বিকজ দে হেল্প মি রিল্যাক্স, রাইটিং স্টোরিজ বিকজ দে অ্যালো মি টু এক্সপ্রেস মাইসেলফ, অ্যান্ড এডিটিং আর্টিকেলস বিকজ দে চ্যালেঞ্জ মি টু ইমপ্রুভ মাই স্কিলস। ওকে, দেখো এখানে আই লাভ রিডিং বুকস, রাইটিং স্টোরিজ আর এডিটিং আর্টিকেলস, এই ক্লজগুলো একই স্ট্রাকচারে আছে, তাই তো? আই লাভ রিডিং বুকস, আই লাভ রাইটিং স্টোরিজ, আই লাভ এডিটিং আর্টিকেলস, একই স্ট্রাকচারে আছে। এবং এর পরে দেখো
প্রত্যেকের ক্ষেত্রে বিকজ দিয়ে পরবর্তী ক্লজটা শুরু হয়েছে, বিকজ এর পর একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাই তো? প্রত্যেকের ক্ষেত্রেই দেখো বিকজ দে হেল্প মি রিল্যাক্স, বিকজ দে অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই সেলফ, অ্যান্ড এখানে দেখো বিকজ দে চ্যালেঞ্জ মি টু ইমপ্রুভ মাই স্কিলস। ওকে, এবং বিকজ এর পরে এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এই ক্লজটা আবার আমাদের ওই প্রথম ক্লজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এখানে আমরা একটা প্যারালাল স্ট্রাকচার পেলাম, এবং এখানেও কি দেখলাম একই টেন্স, একই ওয়ার্ড অর্ডার এবং একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার হয়েছে। তাহলে প্যারালেলিজম ব্যবহার করার সময় আমাদের এই তিনটে জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। কি না, আমরা যে স্ট্রাকচারগুলোকে যোগ করবো কনজাংশন দ্বারা, অর্থাৎ যে ফ্রেজ বা ক্লজকে কনজাংশন দিয়ে যোগ করবো, সেগুলো যেন একই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে থাকে এবং তাদের ভার্ব যেন একই টেন্সে থাকে, আর তাদের ওয়ার্ড অর্ডারটাও যেন একই থাকে। ওকে, এর একদম এইগুলো যদি আমরা ঠিক করি তাহলে আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওকে, আর একটা জিনিস মাথায় রাখতে পারো যে লেখার পর সেন্টেন্সটাকে একটু জোরে জোরে পড়ো, তোমার লেখা সেন্টেন্সটা, তাহলেই দেখবে হয়তো ভুলটা খুঁজে পেয়ে যাবে যদি ভুল হয়ে থাকে।